রাতে একা থাকতে আর ভালো লাগে না। শুধু ছটপট করে রাত কাটাতে হয়। ওকে বললাম, পারবি তো সবকিছু ঠিকঠাক মতো করতে, নাকি ৩০ সেকেন্ডেই ক্লান্ত হয়ে যাবি? ও বলল, একবার সুযোগ দাও, দেখিয়ে দিব। এদিন যা হলো তা কোনো দিন ভুলব না। আমার নাম রিয়া। ২৮ বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আজ প্রায় ১ বছর হলো। আমার স্বামী কাজে বেশিদিন বাইরেই থাকে, বাড়িতে আসার সেরকম টাইম পায় না। গাছের বাতাবলেবুর ওজন কম করে হলেও ৪ কেজির মতো হবে। আমি দেখতে বেশ সুন্দরী। আমার চলাফেরা যে কারোর মন কাড়ে। কাল আমার ভাগ্নের দাদার বিয়ে, তাই আমি একদিন আগেই সেখানে যাচ্ছি। সেই বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, কিন্তু আমার স্বামীর কাজ থাকার জন্য সে আমার সাথে আসতে পারবে না, তাই আমি একাই যাচ্ছি। আমি বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছি। আমি আমার ভারী ব্যাগটা নিয়ে বাস থেকে নামলাম, আর মনে পড়ল আমি ছাতা আনতে ভুলে গেছি। এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমি পুরো ভিজে একাকার। ভেজা জামাকাপড় ত্বকের সাথে লেগে আছে। চারিদিকে তাকিয়ে দেখি কোনো দোকান খোলা নেই আর একটা লোকও নেই। তারপর আবার ভাগ্নেও এখনো আসেনি আমাকে নিতে। তাই একটা ছোট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম ভাগ্নের। কিছুক্ষণ পর দেখলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাগ্নে আসছে। ভাগ্নেও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছে। ও এসে আমার পাশে দাঁড়ালো আর চোখে আমাকে দেখতে শুরু করলো। বৃষ্টির কারণে অনেক কিছু বোঝা যাচ্ছিল। আমি বললাম, কি যে করি, আমি ছাতা আনতে ভুলে গেছি। এখন দেখছি যে তুইও তো ছাতা আনিসনি। ভাগ্নে বলল, হ্যাঁ, আমিও তাড়াতাড়ি বেরোতে গিয়ে ছাতা আনতে ভুলে গেছি। কোনো ব্যাপার না মামি, আমি আছি তো, ভয় পেও না। বিকেলবেলা বৃষ্টিটা যখন থেমে গেল, তখন আমরা দুজন বিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার কাপড় বদলে নিলাম আর ভালো একটা লালা রঙের শাড়ির সাথে হাতা ব্লাউজ পরে নিলাম। বাড়িতে সবার সাথে কথাবার্তা বলছিলাম, আর তার মাঝে দেখি ভাগ্নে আমায় দেখছে দোতলা থেকে আর হাসছে। এমন সময় আমার বৌদি বলল, রিয়া, তুমি একটু দোতলায় গিয়ে রান্নাঘর থেকে দুটো প্লেট এনে দিবে? আমি বললাম, হ্যাঁ বৌদি, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি দোতলায় গেলাম আর দেখলাম ভাগ্নে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম, রান্নাঘরটা কোন দিকে? ভাগ্নে বলল, সামনে গিয়ে ৩ নম্বর ঘরটাই রান্নাঘর। দোতলায় কেউ ছিল না, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি সেদিকে যেতে শুরু করলাম, আর আমার পেছন পেছন ভাগ্নেও আসছিল। ঘরের সামনে গিয়ে দেখি এটা কারো বেডরুম। পেছনে তাকাতেই দেখি ভাগ্নে আমার সামনে। ও আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, এ কি করছো? ভাগ্নে বলল, আমি জানি মামা, তোমায় মোটেও ভালোবাসে না, তোমাকে সময় দেয় না, সব সময় কাজে ব্যস্ত থাকে। তুমি আর কত রাত একা ছটপট করবে? আমি বললাম, কি বলতে চাইছো তুমি? ভাগ্নে বলল, আমি তোমার সেবা করতে চাই, যা মামা করে না। ওর কথাগুলো শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। ওকে বললাম, তাহলে তোকে পরীক্ষা দিতে হবে। আমার আবার এইটুকু কোনো কিছু ভালো লাগে না। ভাগ্নে বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমি বললাম, কিন্তু এখন ঠিক টাইম না এগুলো করার। সবাই বাড়িতে আছে, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। ভাগ্নে বলল, কেউ আসবে না ওপরে, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি বললাম, আমি যদি রান্নাঘর থেকে প্লেটগুলো না নিয়ে যাই, তাহলে বৌদি উপরে চলে আসবে। ভাগ্নে বলল, আমাদেরকে কেউ দেখতে পাবে না, আমি দরজা বন্ধ করে দিয়েছি। বলার সাথে সাথেই ভাগ্নে দুটো তবলা বাজাতে শুরু করল। আমি যেন ওকে বাধা দিতে পারছি না। আমিও সাহস করে গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। অনেক ভালো লাগছিল আমার, অনেক বছর পর আনন্দ করছি। কিছুক্ষণ পর আমাকে মেঝেতে বসিয়ে দিল। আমি বললাম, মেঝেতে পিঠে ব্যথা লাগে, বিছানায় চলো। ও বলল, না মামি, বিছানায় অনেক শব্দ হয়, মেঝেতে বসলে শব্দ হবে না। আমি মেঝেতেই বসলাম, আর জাগনে জাদুর লাথি দিয়ে আমাকে আশীর্বাদ করল। এই বয়সে বেশ ভালো আশীর্বাদ করে পারো। আস্তে মামি, বেশি জোরে চিৎকার করো না, না হলে অমঙ্গল হবে। কিছুক্ষণ এরকম চলার পর ভাগ্নে আশীর্বাদ প্রসাদ খাইয়ে দিল। আমি আশীর্বাদের প্রসাদ খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। ভাগ্নে বলল, এখন কি সুস্থ লাগছে মামি? আমি বললাম, কত বছর পর যে সুস্থ লাগছে তোমাকে বোঝাতে পারবো না। এরপর আমি সবকিছু ঠিক করে নিলাম আর ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। তারপর রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে বৌদির কাছে যেতেই বৌদি বলল, এত সময় লাগে নাকি প্লেট আনতে? আমি বললাম,
না মানে আমি রান্নাঘর খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হলো। বৌদি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমার সাথে একটু কাজ করো। আমি কাজ করতে শুরু করলাম বৌদির সাথে। কাজ করতে করতে রাত হয়ে গেল। সবাই মিলে তখন খেতে বসেছে। আমি আর বৌদি খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বৌদি আমাকে আমার শোবার ঘর দেখিয়ে দিল, যেটা ছিল ভাগ্নের ঘরের পরের ঘরটা। ঘরটি বেশ ছোট ছিল। দেখলাম ঘরে একটি সিঙ্গেল বেড, আলমারি আর একটি ড্রেসিং টেবিল আছে। শোবার সময় আমি কাপড় বদল করলাম না, কারণ বাকি কাপড়গুলো বৃষ্টিতে এখনও ভেজা ছিল। এমন সময় দেখি ভাগ্নে এলো আমার ঘরে। এসেই চারিদিক আর ঘরের বাইরেটা দেখল। কাউকে যখন দেখতে পেল না, তখন বলল, গুড নাইট মেরি জান। আমিও একটু হেসে বললাম, ইস, খুব দুষ্টু হয়েছ, হ্যাঁ, এবার ঘুমাতে যাও, কাল তোমাকে আমার ডিউটি করতে হবে। গুড নাইট বলার পরে ভাগ্নে চলে গেল। ভাগ্নে আর ওর দাদা একই ঘরে ঘুমাতো। ঘরের দরজাটা বন্ধ করার সময় দেখলাম দরজার ছিটকিনিটা ঠিকঠাক লাগছে না, তাই আমি দরজাটা শুধু চাপিয়ে রেখে শুয়ে পড়লাম। রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেঘ ডাকছিল না, তাই আমি একটি চাদর নিয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। প্রায় মাঝরাত 2টোর সময় আমার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে। দেখলাম যে বাড়িতে লাইট নেই বৃষ্টির কারণে। তারপর আর আমার ঘুম পাচ্ছিল না, তাই এক সাইড হয়ে ঘুরে শুয়ে থাকলাম আর ঘুম আনার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারি কেউ আমার ঘরের দরজাটা খুলে ভেতরে এলো। বুঝতে পারলাম এটা আমার ভাগ্নে ছাড়া আর কেউ না, তাই আমি ঘুমিয়ে আছি সেরকম নাটক করতে লাগলাম। ভাগ্নে এসে আস্তে করে আমার পাশে শুয়ে পড়ল। আমি আর চুপ থাকতে পারছিলাম না, মুখ থেকে বেরিয়ে গেল, আস্তে ভাগ্নে আস্তে। ভাগ্নে বলল, তাহলে তুমি শেষ পর্যন্ত জেগেই গেলে, তাহলে চলো আমরা ভোর রাত অবধি গেম খেলি। সেদিন রাতে ঝড় বৃষ্টির মধ্যে অনেক আড্ডা দিয়েছি। ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। আড্ডা শেষে ঘড়িতে দেখলাম 4:30 বাজে। প্রায় 2 ঘন্টা ধরে আড্ডা হয়েছে। ভাগ্নে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি নতুন একটা ম্যাক্সি পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে প্রায় 9টার দিকে ওঠার পর আমি আমার বেড ঠিক করে ঘরের বাইরে সিঁড়ির কাছে দাঁড়ালাম। দেখলাম বাড়ির সব লোকজনেরা বিয়ের কাজে ব্যস্ত। পাশের ঘরের জানালা দিয়ে দেখলাম ভাগ্নে এখনও ঘুমিয়ে আছে। আমি আমার ফোনটা নিয়ে আমার স্বামীকে ফোন করলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে সবার সাথে বিয়ের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল, প্রায় 2টো বাজে। আমাকে বৌদি বলল যে, রিয়া, তুমি কি এখন দোকানে গিয়ে এই কয়েকটি জিনিস আনতে পারবে? বাইরে গাড়ি আছে, ড্রাইভারকে বললেই নিয়ে যাবে তোমাকে। আমি বললাম, বৌদি, আমার তো চেনা জানা নেই তোমাদের এলাকা। বৌদি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করে জিনিসগুলো নিয়ে আসছি। ভাগ্নে দূর থেকে আমাদের কথা শুনছিল। ও আমাদের কাছে এসে বৌদিকে বলল, মামিকে একা একা কেন পাঠাচ্ছ? বৌদি বলল, একা একা কোথায়, ড্রাইভার যাচ্ছে তো রিয়ার সাথে। ভাগ্নে বলল, আমার মানে বাড়ির কোনো চেনা জানা লোকের সাথে পাঠাও। বৌদি বলল, হ্যাঁ, ঠিক বলেছিস তো, তাহলে আমি কাকে পাঠাই এখন? ভাগ্নে বলল, আমি মামিকে নিয়ে যাই দোকানে। বৌদি বলল, ঠিক আছে, কিন্তু দেখে শুনে যাস। তখন আমি আর ভাগ্নে গাড়িতে বসলাম। ভাগ্নে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং সিটে বসল, আর আমি গাড়ির সামনের সিটে বসলাম। কিছু দূর যেতেই ফাঁকা সোজা রাস্তা আসলো। গাড়ি চালাতে চালাতে বলল, মামি, তুমি তো সকালে কিছুই খাওনি, আমার কাছে কলা আছে, খাবে নাকি? আমি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, তুইও তো সকালে কিছু খাসনি, ডালিম খাবি নাকি? আমার কাছে 2টো ডালিম আছে। ভাগ্নে বলল, যাক, ভালোই হলো, তুমি কলা খাও আর আমি ডালিম খেয়ে সকালে নাস্তা করি। গাড়ি চালাতে চালাতে ভাগ্নে ডালিম নিয়ে খেতে শুরু করলো। খেতে খেতে গাড়ি চালানোর কারণে ব্যালেন্স ঠিক রাখা যাচ্ছিল না। আমি বললাম, ভালো করে গাড়ি চালা। ভাগ্নে বলল, কিছু হবে না মামি, চিন্তা করো না। কিছুক্ষণ পর ভাগ্নের মাথায় বুদ্ধি এলো। ও গাড়িটা সোজা রাস্তা থেকে একটা মাটির রাস্তা দিয়ে এক ঝোপঝাড়ের পেছনে দাঁড় করল। বলল, এখানে বসে আগে খেয়ে নেই। কিছুক্ষণ ডালিম খাওয়ার পর বলল, এবার আমাকে গাড়ি চালাতে দাও, আর তর সইছে না আমার। আমি শাড়ি একপাশে রেখে ভালো করে বসলাম। তারপর ভাগ্নে গাড়ি চালাতে শুরু করল। সে কি গতি বন্ধুরা, আমার অনেক ভয় হচ্ছিল। আমি শুধু বলছিলাম, ভাগ্নে আস্তে আস্তে। ভাগ্নে বলল, আমি অনেক দক্ষ ড্রাইভার,
অনেক জোরে গাড়ি চালানোর কারণে গাড়ি অনেক নড়ছিল, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ৩০ মিনিট পর ভাগ্নে থামল। এদিকে আমার কেমন যেন লাগছিল, মনে হচ্ছে ব্যথা পেয়েছি। এরপর আমরা সোজা বাজারে থেকে বৌদির বলা জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে আসতে আসতে সন্ধে হয়ে গেল, আর বৌদি বলল, এত সময় লাগে নাকি রিয়া? তোমাকে আমি তাড়াতাড়ি আনতে বলেছিলাম জিনিসগুলো। আমি বললাম, আর বলো না বৌদি, আসার সময় গাড়িটা চালু হচ্ছিল না, তাই দেরি হয়ে গেল। বৌদি বলল, ঠিক আছে, এখন আমাকে এখানে একটু কাজে সাহায্য করো। কাজ করতে করতে রাত হয়ে গেল, তাই আমি আমার ঘরে গেলাম আরাম করতে। তখন বৌদি এসে আমায় বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমাদের বরযাত্রী যেতে হবে। আমি তৈরি হয়ে বরযাত্রীর বাসে উঠে পড়লাম। গত ৩ দিনে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার মন খারাপ হচ্ছে এই ভেবে আজ আমাকে চলে যেতে হবে। আবারও সেই বোরিং দিন শুরু। ভাগ্নে ছাড়া কিভাবে সময় কাটাবো বুঝে উঠতে পারছিলাম না। যাওয়ার আগে শেষবারের মতো ভাগ্নে পুকুর পাড়ে আশীর্বাদ করেছে। বিকেল ৫টার বাসে করে চলে আসলাম বাড়িতে। কদিন বাড়ির কাজকর্ম করতে করতেই কেটে গেল। ধুর, খুব বিরক্ত লাগছে। আজও কিছু হলো না। আমার স্বামীকে নিয়ে আর পারি না। নিজে তো কিছুই পারে না, উল্টো আমার দোষ দেয়। ইদানিং আমার অবস্থা একেবারে করুণ। ঘরের শশা বেগুন খেয়ে আর কতদিন পার করব। ভাগ্নের সাথে কাটানো সময়গুলো খুব মিস করছি। আমাদের পাশের বাড়িতে আমার বান্ধবী বেবি থাকে। বেবির সাথে আমার খুব বন্ধুত্ব। বেবিরও আমার মতো একই অবস্থা। দুজনের স্বামী হয়েছে একই ধরনের। কিন্তু এভাবে পাড়ায় আর কাকে ডাকব? লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারি না। আমরা ২ বান্ধবী মনের দুঃখে গল্প করি। গল্পে গল্পে বেবির কাছ থেকে একটা ছেলের খোঁজ পাই। দারুণ সুদর্শন আর শক্তিশালী। লম্বায় প্রায় ১০ ইঞ্চি হবে আর মারাত্মক মোটা। আমি বললাম, বলিস কি, এমন কারো হয় নাকি? বেবি বলল, সত্যি বলছি, এরকম আমি বাপের জন্মেও দেখিনি। আমি বেবিকে বললাম, ছেলেটাকে ম্যানেজ কর না, আর হ্যাঁ বল না, ছেলেটা কে? বেবি বলল, আমাদের পাশের বাড়িতেই থাকে, তোমার পাড়াতুতো দিদির ছেলে। আমি এতক্ষণে বুঝতে পারলাম কার কথা বলছে। আমার পাড়াতুতো দিদির ছেলে মানে দীপু। ইন্টারমিডিয়েটে পড়ে, একটু রোগা, তবে নিয়মিত খেলাধুলা করে। মেধাবী ছাত্র, দেখতেও খুব হ্যান্ডসাম, অনেক সুন্দর করে কথা বলে। হায় রে, আমার কি পোড়া কপাল, এত দিন ধরে ওকে চোখে পড়েনি। মাঝে মাঝে খেয়াল করেছি, দীপু আমার দিকে করে তাকিয়ে থাকে। আমার সাথে ওর খুব খাতির। ওর সাথে বন্ধুত্ব করলে কেউ টের পাবে না। সত্যি বেবি ভালো একটা উপায় বের করেছে। মনে হচ্ছে ভাগ্নেকে আর মিস করতে হবে না। বেবির সাথে কথা বলে আমি বাসায় ফিরে চিন্তা করতে লাগলাম কিভাবে দীপুকে বাসায় আনা যায়। হঠাৎ আমার মৌরির কথা মনে হলো। মৌরিকে টিউশন পড়ানোর জন্য দীপুকে রাজি করলাম। দীপু প্রতিদিন বাসায় এসে মৌরিকে পড়াতে শুরু করে। আমিও সুযোগ কাজে লাগাই। পড়ানোর সময় অগোছালোভাবে হালকা শাড়ি আর ব্লাউজ পরে নাস্তা দিতে যাই। মাঝে মধ্যে ঝুঁকে ওকে নাস্তা দেই। কয়েকদিন পর থেকে দীপুর ব্যবহারও বদলাতে শুরু করল। মৌরি স্কুল থেকে ফেরার আগে দীপু বাসায় চলে আসে, আমার সাথে গল্প করে। একদিন সুযোগ বুঝে কথা শুরু করলাম, হ্যাঁ রে দীপু, তুই তো অনেক বড় হয়ে গেছিস, কারোর সাথে বন্ধুত্ব হয়েছে? ও প্রথমে বলতে চাচ্ছিল না, অনেক জিজ্ঞাসা করার পর বলল, অর্পিতা কাকি ও অর্চনা কাকির সাথে বন্ধুত্ব করেছি, বয়স তোমার মতো হবে। দীপুর কথা শুনে বুঝতে পারছি ও আমাকে পছন্দ করে। কায়দা করে আমার কথা বলে দিল। আমি বললাম, বলিস কি, কতদিন থেকে বন্ধুত্ব? ও বলল, এই তো ৩-৪ বছর হলো, তারা আমাকে ছাড়া থাকতে পারে না। ও আর হ্যাঁ, এই তো মাসখানেক আগে আরেক মাসির সাথে আমার বন্ধুত্ব হয়েছে। জিজ্ঞাসা বললাম, কার সাথে? ও বলল, তোমাদের বিল্ডিংয়ের নিচতলের মিনা কাকির সাথে। মিনা আমাদের নিচতলায় থাকে। মিনার বয়স ৩৫ বছর হবে। আমি আর বেবি প্রায়ই মিনার সৌন্দর্য নিয়ে কথা বলি। মিনার একটা ছেলে আছে, ক্লাস 4-এ পড়ে, স্বামী বিদেশ থাকে। মাসখানেক আগে মিনাকে দেখেছি খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞাসা করাতে ও বলেছিল বাথরুমে পিছলে পড়ে গেছে। আমার এখন সন্দেহ হচ্ছে সত্যি বাথরুমে আছাড় খেয়েছে নাকি অন্য কিছু। দীপুকে জিজ্ঞাসা করলাম, তোর আর মিনার বন্ধুত্ব কতটা গভীর হয়েছে? দীপু মুচকি হেসে বলল, অনেক গভীর গো মাসি, তুমি ভাবতেও পারবে না, তোমার থেকেও অনেক ফ্রি, আমাকে সব কথা বলে। ওর কথা শুনে আমার মনে আনন্দের ঢেউ বয়ে গেল। এই ছেলেকে দিয়েই হবে।
ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দীপু, বেবিকে তোর কেমন লাগে? ও বলল, দারুণ লাগে মাসি, তবে তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে, সেজন্যই তাড়াতাড়ি চলে আসি। আমি বললাম, বেবির সাথেও বন্ধুত্ব করবি? ও বলল, কেন করব না, আমি তো অনেক দিন থেকেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, বেবি মাসি হলে আরও ভালো হবে। ওকে বললাম, পারবি তো সব কিছু ঠিকঠাক করতে? ও বলল, একবার সুযোগ দাও, দেখিয়ে দিব। এমন সময় মৌরি এসে পড়ল। আমি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর বাথরুমে গেলাম। মৌরির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি দরজা ভেজানো। আমি ভাবলাম মৌরি হয়তো মনোযোগ দিয়ে পড়ছে। ফিরে আসার সময় মৌরির ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, সাথে হাততালির মতো কেমন যেন শব্দ আসছে। আমি একজন বিবাহিতা মহিলা, এই ধরনের আওয়াজের সাথে আমি খুব পরিচিত। আস্তে আস্তে ভেজানো দরজা একটু ফাঁকা করতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম মৌরি হাঁটু গেড়ে বসে আছে আর দীপু ওর সামনে দাঁড়িয়ে আছে জাদুর লাঠি নিয়ে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলা মেলা গল্প দেয়া আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতে থাকি। মনে মনে ভাবলাম, দীপু যদি মৌরিকে এভাবে প্র্যাকটিক্যাল পড়াতে থাকে তাহলে তো মেয়েটা অসুস্থ হয়ে যাবে। কিন্তু এ কি, আমার মেয়ে, চোখে মুখে প্রশান্তির ছাপ। কি ফাজিল ছেলে রে বাবা, মৌরির মতো লাজুক মেয়ের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। একটু পর আমি আমার রুমে চলে গেলাম আর বেবিকে ফোন করলাম আর ওকে সব ঘটনা খুলে বললাম। শুনে বেবি আনন্দে লাফাতে লাগলো। বেবিকে আমার বাসায় আসতে বললাম, দীপুকে নিয়ে মার্কেটে যাব। বেবি আমার বাসায় এসেই আমাকে জড়িয়ে ধরল। দুই বান্ধবী ঠিক করলাম দীপুকে যা ভাই তাই দিব। কিছুক্ষণ পর দীপু মৌরির ঘর থেকে বের হলো। ওদিকে মৌরি বিছানায় শুয়ে আছে। আমি দীপুকে আমাদের সাথে মার্কেটে যাওয়ার জন্য বললাম। দীপু সাথে সাথে রাজি হয়ে গেল। আমরা তিনজন মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। মার্কেটে পৌঁছে আমি ও বেবি ব্লাউজের দোকানে ঢুকলাম। দীপু বাইরে দাঁড়িয়ে আছে। আমি দীপুকে দোকানের ভেতরে নিয়ে এলাম। দীপুকে বললাম, কোন রঙেরগুলো কিনব? দীপু হাসতে হাসতে বলল, তুমি এক সেট কালো নাও আর বেবি মাসিকে এক সেট লাল নিতে বলো, তোমাদের দুজনকে খুব মানাবে। বেবি মাসিকেও কালো মানাবে, কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মানাবে। আমিও হাসতে হাসতে বললাম, ঠিক আছে, তোর ইচ্ছাই থাক। ঘণ্টাখানেক কেনাকাটা করে আমরা বাসায় ফিরে আসি। পরদিন মৌরি স্কুল যেতেই বেবিকে বাসায় ডেকে আনি। দীপুকেও আসতে বলি। বেবি আসার পর দুইজনেই হালকা করে সাজগোজ করে নেই। দুইজনেই ঠিক করেছি আজ দীপুকে গাড়ি চালাতে দিব। বেবি যা পারে করুক। এদিকে দেখলাম বেবি ব্যাগে এক সেট কাপড় নিয়ে এসেছে। বাসায় বলে এসেছে সিনেমা দেখতে যাবে। একটু পর আমরা চুল কেটে ক্লিন হয়ে থাকলাম। একটু পর কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি দীপু হাজির। দরজা বন্ধ করে দীপুকে ঘরে আসতে বললাম। দীপু 6টা বিদেশি বেলুনের প্যাকেট সাথে নিয়ে এসেছে। আমি বললাম, কি রে, এসব আনলি কেন? দীপু বলল, এগুলো ছাড়া সমস্যা হবে। আমি বললাম, না, এগুলো দিয়ে কিছুই হবে না, তুই চিন্তা করিস না, আমরা ওষুধ খেয়ে নিব। এরপর দীপু আর কথা বাড়ালো না। প্রথমে বেবির কাছে গিয়ে তবলা বাজাতে শুরু করলো। এদিকে আমি তৈরি হচ্ছিলাম কখন আমাকে শেখাবে। 1 ঘন্টা বেবিকে গান শেখানোর পর বলল, একবার তুমি রেডি হও। সেদিন সারা বাড়িতে শুধু আমাদের চেঁচামেচির শব্দই শোনা যাচ্ছিল। দীপুর কারণে আমি ভাগ্নের কথা একদম ভুলে গেছি। দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেছে। ওদিকে আবার মৌরির স্কুল ছুটি হয়ে যাবে। আমি আর বেবি কোনোভাবেই দাঁড়াতে পারছিলাম না। তবুও দীপুর সাপোর্টে উঠে দাঁড়ালাম। এরপর দীপু বাথরুমে চলে গেল। আমি ঘর গোছাতে শুরু করলাম। একটু পর দীপু এসে বলল, কি ব্যাপার, আজকের মতো এ পর্যন্তই নাকি? বেবি বলল, না বাবা, আমি আর নেই, আমি এখন বাসায় যাব। দীপু, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। এরপর বেবি নতুন এক সেট জামা কাপড় পরে দীপুর সাথে বাড়ির পথে হাঁটা দিল। আর আমি স্নান সেরে রান্নাঘরে চলে গেলাম হাঁড়িতে ভাত বসাতে। চুলোয় আগুন জ্বলছে আর আমি ভাবছি এখন জীবনে আর কোনো আফসোস নেই। যখন ইচ্ছে হবে দীপুকে বাড়িতে আসতে বলবো।